আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আর্টিস্ট সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই রাজনীতির পাশাপাশি ইরান ইসরায়েল যুদ্ধের প্রসঙ্গেও আমরা আলোচনায় বসবো। আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি এরই মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন অ্যাডভোকেট হাসনাত কায়ুম, প্রধান সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু রাজনীতির প্রসঙ্গেই আসি, যেহেতু গেল কয়েকদিন ধরেই যে ঐকমত্যের কমিশনের যে সংলাপ চলছে সেটি নিয়ে একটু আলোচনা করি। শুরুতে অ্যাডভোকেট হাসনাত কায়ুম, একটু আপনাকে দিয়ে শুরু করছি। আজকেও আলোচনা হয়েছে, গেল দুদিন ধরেও হচ্ছে, বেশ সংসদের ভেতরের বা সংবিধান সংশোধনের প্রসঙ্গে আসলে আলোচনাগুলো এখন বেশি হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে বর্ধিত ইলেকটোরাল কলেজ ভোটের পক্ষে জামাত, ইলেকটোরাল কলেজ ব্যবস্থা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলছে বিএনপি। সংসদ সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে একমত গণসংহতি আন্দোলন। একটু আপনার মতামত জানতে চাইছি, আসলে কোনটি যুক্তিযুক্ত? এখানে মূলত তো আপনি জানেন যে তিনটা পদ্ধতির কথা এসছে। দুইটা তো আপনি যেটা, একটা হচ্ছে যে একটা ইলেকটোরাল কলেজের মতো একটা ইলেকটোরাল সিস্টেমের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে যে প্রস্তাবটা হচ্ছে এরকম যে একদম ইউনিয়ন পরিষদের সদস্যরা সহ সমস্ত স্থানীয় সরকারের প্রতিনিধিদের ভোটে, একটা গোপন ভোটে এটা হতে পারে। তাতে প্রায় 70,000 প্লাস এরকম একটা সংখ্যার আসলে ভোটের ব্যাপার আছে। আরেকটা প্রস্তাব হচ্ছে যে আসলে স্থানীয় সরকার মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ কমন, এর বাইরে হচ্ছে যে আসলে জেলা পরিষদ এবং মিউনিসিপ্যালিটি যেগুলিকে এখন আমরা সিটি কর্পোরেশন বলি, এগুলি ধরে এক ধরনের একটা প্রস্তাব আছে। আরেকটা প্রস্তাব বিএনপির দিক থেকে, যেটা ধরেন আগের মতোই যে ব্যবস্থা সেটা বহাল রাখা, সেইখানে গণসংহতি, যেটা গোপন ভোটের মধ্যে দিয়ে, গোপন ব্যালটের মাধ্যমে। এই তিনটা বিষয় ধরেন নির্বাচন পদ্ধতি নিয়ে এখন পর্যন্ত আলোচনার মধ্যে আছে। আমাদের জায়গাটা হচ্ছে মধ্যবর্তী অবস্থানটা। আমরা মনে করি যে আসলে উচ্চকক্ষ নিম্নকক্ষ প্লাস যদি আসলে জেলা থেকে একজন করে এবং সিটি কর্পোরেশনগুলির একজন করে, একটা করে যদি ভোট থাকে, সেইটা একদিক থেকে পার্লামেন্টের বাইরে আরও কিছু জায়গাকে আসলে ইনক্লুড করে। কিন্তু একেবারেই এটা বিএনপির দিক থেকে আমরা যেটা একটু কথা বলে নেওয়া ভালো আমাদের জায়গা থেকে। আমরা আসলে একটা সমঝোতা করার জন্য খুব, আমরা মনে করি যে সংস্কারের ব্যাপারে আমরা প্রথম থেকে যেভাবে কথা বলে আসতেছিলাম এবং এইবারের যে আয়োজন, যেটা মানে দ্বিতীয় পর্যায়ে যে আলোচনাটা আছে, আমরা আমাদের মতো করে একটা বক্তব্য প্রত্যেকে আমরা দিয়েছি। প্রত্যেক দল তার বক্তব্যটা দিয়েছে। আমরা ধরে নিয়েছি যে এইবারের যে আলোচনাটা ঐকমত্য কমিশনে, সেইখানে আসলে আমরা আমাদের নিজেদের অবস্থানকে কতটা ছাড় দিয়ে কতটা কমন মিনিমামের মধ্যে আসতে পারবো, এটি ছোট্ট এরকম আমরা আমাদের দিক থেকে আমরা এটাই এই সময়ের জন্য প্রয়োজনীয় জিনিস মনে করি। সেদিক থেকে আমরা প্রায় সব প্রশ্নে মধ্যবর্তী অবস্থান নেওয়ার চেষ্টা করছি। আমরা চাচ্ছি যাতে আসলে উভয় পক্ষ তার জায়গা থেকে কিছুটা সরে এসে একটা কমন মিনিমাম জায়গা ব্যবস্থা বের করতে পারে। বিএনপির দিক থেকে আপনি জানেন যে বিএনপি এখানে একটা বড় দল এখন যারা আছে, যদি এটা নিয়ে আমার আরেকটু প্রশ্ন আছে, কিন্তু তারপরে বলি যে রাজনৈতিক দলগুলি যেহেতু এখন আমরা আলাপ করছি, রাজনৈতিক দলগুলির মধ্যে নিশ্চয়ই বিএনপি একটা খুব বড়, বাংলাদেশে এখন যারা আমরা আলাপ করছি তার মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার তারা। তো তাদের দিক থেকে যেটা আশঙ্কা, এটা হচ্ছে যে পার্লামেন্টারি সিস্টেমে আপনার প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টকে প্রায় কাছাকাছি অবস্থায় চলে আসে, স্বাধীন অবস্থায় চলে আসে, প্যারালাল একটা শক্তির আধার হয়ে ওঠে। রাষ্ট্রপতিকে ঠিক এরকম জায়গা পর্যন্ত আনা যাবে না। রাষ্ট্রপতির কাছে আপনি স্পেসিফিক কিছু কিছু ক্ষমতা দিতে পারেন, কিন্তু পার্লামেন্টারি সিস্টেমে প্রধানমন্ত্রী যেরকম প্রধান, সেই জায়গাটাই রাখতে হবে। সেটা হইলে তারা মনে করে যে ব্যাপক মাত্রায় যদি ধরে নেয় যে 70,000 কিংবা প্লাস এরকম ভোটারের কাছে যদি যায়, তাইলে বিষয়টা তার যে আসলে একটা স্বয়ং তার নিজের একটা ক্ষমতার যে জায়গাটা তৈরি হয়, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টারকে চ্যালেঞ্জ করার মতো হইতে পারে। ওনারা মনে করে যে ওনাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে ওনারা এটা চিন্তা করে। আর
যারা ধরেন মধ্যবর্তী জায়গায় আমরা যেটা বলছি, বিএনপি যেটা এটার বিপরীতে যেটা বলে সেটা তো আমি বললাম। গোপন ব্যালটে বোধহয় বিএনপি কিছুটা সম্মতির কথা বলছে। কিছুটা সম্মতি বিএনপির গোপন ব্যালটের মধ্যে আছে। গোপন ব্যালট হলে কি সমাধান কিছুটা হয়? যে 70 অনুচ্ছেদকে যদি আসলে আপনি এর বাইরেই তো এখন পর্যন্ত রাখা হয়েছে। আগের ব্যাপারে এখন পর্যন্ত ধরেন সবচাইতে বড় অগ্রগতি যেটা হয়েছে যে 2টা শর্তের বাইরে বাকি জায়গায়, যদিও বিএনপির একটা নোট অফ ডিসেন্ট থাকছে, ওইটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই যে তারা যদি আসলে, তারা যেটা বলছেন যে পার্লামেন্টে ইলেকশনের আগে তারা এটাকে নিয়ে পিপলের কাছে যাবে, পিপল যদি ম্যান্ডেট দেয় তাদের 4টার মধ্যে, আমরা বলছি যে 70 অনুচ্ছেদের ব্যতিক্রমগুলো আপনি জানেন তো। 70 অনুচ্ছেদের হচ্ছে আমরা ব্যতিক্রম হচ্ছে যে অর্থ বিল মানে বাজেট, তারপরে হচ্ছে তাদের দিক থেকে বলা হয়েছে সংবিধান সংশোধন, মানে তারপরে হচ্ছে আপনার যুদ্ধ অবস্থা মানে যেটা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন। 4টা জায়গায় রাষ্ট্রপতির ইস্যু তো সেখানে নেই, অর্থ বিল আছে। তো সেই জায়গাগুলি থেকে আমাদের প্রধান মানে প্রায় সবগুলো রাজনৈতিক দলের জায়গা ছিল যে অর্থ বিল এবং অনাস্থা, এই 2টার বাইরে আর বাকি জায়গাটা আমাদের সবার দিক থেকে চাচ্ছিলাম আমরা যে 70 অনুচ্ছেদটা আসলে খর্ব হয়ে যাক। জি, বিএনপির দিক থেকে ওই জায়গাটা এখনো পর্যন্ত প্রায় একমত, কিন্তু তাদের এইটা পিপলসের কনসেন্ট নিয়ে তারা আসতে যাচ্ছেন। তো এইরকম একটা সিচুয়েশনের মধ্যে 70টাও এখানে যাচ্ছে না। 70 যদি যা না থাকে, এমনিতে আবহাওয়াটা চেঞ্জ হবে, মনস্তত্ত্বটা চেঞ্জ হবে, এবং সেইখানেই গোপন ব্যালট যদি না থাকে তখন তো সংসদ সদস্যরাও চাইলে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। রাষ্ট্রপতি 2টা জায়গায় যুক্ত করবে আর কি। একটা হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে সে অনেকটা স্বাধীন থাকবে, আর কন্ডিশনাল তার দিক থেকে তার কন্ডিশনাল কোনো ব্যারিয়ার থাকছে না। আপনার কাছে আবার আসছি ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ান্ত, একটু আপনার কাছে জানতে চাই নারী আসনের প্রসঙ্গে বিএনপির যে অবস্থান সেটি আমরা দেখলাম যে তারা সরাসরি ভোট নয় আনুপাতিক হারে চায়, কিন্তু সেই আনুপাতিকটি আবার হচ্ছে সংসদে প্রাপ্ত আসনের ভিত্তিতে আনুপাতিক। অন্যান্য দল যেটি বলছে যে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে, সেটি অন্যান্য দল চাইছে, বিএনপি ক্ষেত্রে আবার এটি চাইছে না। এমন কি যে সব দলই আসলে যার যার স্বার্থ দেখছে, বিষয়টা ওইরকমই কিনা? মানে একটু না, সব দল যার যার স্বার্থ তো দেখবে, এটাই তো রাজনৈতিক কৌশল। কিন্তু এখন তো সবাই সংস্কার করতে বসেছেন না, একটা দল কৌশল আপনারা সংস্কার করতে বসলো, যে যার এজেন্ডা যার কৌশল সেটা নিয়ে বসবে। বিএনপি অতীতে একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, এবং এইবারও বিএনপি মনে করে দেশে সুষ্ঠু নির্বাচন হলে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আবার যাবে। সুতরাং তাদেরকে অনেক ভেবে এগোতে হয়, শুধু ওই ফ্যান্টাসি তৈরি করার মতো পপুলিস্ট কথা দিয়ে তো বিএনপি এগোতে পারে না। যেটা যাদের কখনোই ক্ষমতায় যাবার সম্ভাবনা নাই, তারা যতটা পপুলিস্ট কথা বলতে পারবেন জনগণের উদ্দেশ্যে, বিএনপির এটা বলা উচিত হবে না। কারণ তারা জানে যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে আজকে যদি আমরা এই প্রতিশ্রুতি এই কথাগুলি দেই, সেটা আমি মানতে পারবো কি পারবো না। সেই ক্ষেত্রে ধরেন এই যে হাসনাত কামাল যেটা বললেন যে 70 অনুচ্ছেদের যে পরিবর্তন হচ্ছে 4টা থেকে বাকিটা যদি লিবার্টি দেওয়া হয় তাইলেও অনেক অগ্রগতি। যেমন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে যেটা বলা হচ্ছে, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব কিন্তু বলছেন যে এমপিদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হলে বিএনপি সেটা একমত হবে। তো এইটা কি বড় অগ্রগতি না? আপনি 300 আসনের 300 এমপি প্লাস নারী আরও 100, 400 এমপি। এই 400 এমপি তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আইন প্রণয়নের ক্ষেত্রে জনগণের প্রতিনিধি। সত্যিকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে যদি সংসদে আসার সিস্টেমটা যদি চালু করতে পারেন আপনি, তাহলে এটা তো প্রকৃত প্রতিনিধি। সেই প্রকৃত প্রতিনিধিরা যদি তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করেন, এবং সেইখানে যদি ওই এমপিদের এই অধিকার থাকে 70 অনুচ্ছেদে দেয় যে এখনকার বিধানে কিন্তু আপনার যদি সরকারি দল যদি রাষ্ট্রপতি একজন ঘোষণা করে, তখন তার এমপি কিন্তু ওই দলের বিরুদ্ধে দিতে পারেন না, দিতে বাধ্য। কিন্তু 70 অনুচ্ছেদে যদি 4টা, যে 4টা কায়েম ভাই উল্লেখ করলেন, এই 4টা ছাড়া বাকিগুলা তুলে দেওয়া হয়, তাহলে ওই এমপিও কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। সুতরাং এইটা মোর ডেমোক্রেটিক হচ্ছে।
কম জটিলতা তৈরি করে ইলেকটোরাল পদ্ধতির যে প্রস্তাব করেছে, ইলেকটোরাল পদ্ধতি হলে বাংলাদেশে তাহলে আবার প্রশ্ন আসছে যে স্থানীয় সরকার নির্বাচন কার অধীনে হবে। জামাত ইসলামী বলছে তাহলে এই নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। এটি কি সম্ভব? সেটা তো আর এক বিতর্ক এবং আর এক জটিলতা তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে রাজনীতিবিদরা নিজেদের প্রতি নিজের অনাস্থা দিয়া এই জাতীয় নির্বাচনটাকে রাজনীতিবিদদের বাইরে ঠেলে দিয়েছেন। এটা তাদের জন্য অপমানজনক, কিন্তু দেশের পরিস্থিতির কারণে এটা করতে বাধ্য হয়েছে। এখন নিজেদেরকে তারা আরো কতটা নিচে নামাবেন যে এই স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, বরং কি করলে ওই নির্বাচনের প্রভাব বিস্তার কমে সেই রকম বিধিবিধান এবং সংস্কারটা জরুরি, সেই দিকে যেতে পারেন। কিন্তু ওইখানেও তো একমত হচ্ছে না যে ইলেকটোরাল পদ্ধতিতে যদি 70,000-এর বেশি প্রতিনিধি তাদের ভোটে হয়, একমত হতে পারছে না। বরং এই মুহূর্তে একটা নির্বাচন দরকার। সেই নির্বাচনের স্বার্থে ন্যূনতম যে সংস্কারটা হলে আগের মতো ফ্যাসিবাদ হওয়ার বা স্বৈরাচারী হওয়ার পথগুলো বন্ধ হয়, সেই দিকে যাওয়া। আর দেখেন বৈপরীত্য কোথায়, নির্বাচনে 300 আসনে এমপি নির্বাচন হবে, সেটা হচ্ছে প্রচলিত আগের পদ্ধতিতে, সেটা কিন্তু পিআর পদ্ধতিতে যাচ্ছে না। আবার নারীটা যাচ্ছে আবার পিআর পদ্ধতিতে, আবার এই উচ্চকক্ষ যাচ্ছে পিআর পদ্ধতিতে। আপনি দুইটাকে আলাদা তাহলে করছেন কেন? এখনো তো তাই আছে, নারী তো এখনো এখন নারীর যে পদে আনুপাতিক হার সেটা হলো এমপি প্রাপ্তি সমানুপাতিক, কিন্তু পিআর পদ্ধতি হচ্ছে ভোট প্রাপ্তি, যেটা অন্য দলগুলি যেটা দাবি করছে যে তারা যে ভোটের পার্সেন্টেজ পাবে সেই অনুসারে তার উচ্চ কক্ষের সংখ্যাটা চায়, সেই অনুসারে নারীর আসনের সংখ্যাটা চায়। আবার সরাসরি ভোটে চায়, সরাসরি ভোটে। ছোট দলগুলো তো আসলে পার্লামেন্টের যে আসন সেটিও পিআরই চেয়েছিল, কিন্তু পরে বিএনপির আপত্তির ক্ষেত্রে তারাও বোধহয় ক্ষেত্রে সায় দিয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে পিআর এর দরকার নেই, এই মুহূর্তে পিআর এর এটাও দরকার নাই। যেহেতু এটা দরকার নাই, সেহেতু যারা যত সংখ্যক এমপি পাবে সেই এমপির পদ্ধতিতে যেটা আছে সেইভাবে আসুক, এই উচ্চকক্ষ আসুক সেইভাবে, নারী সেইভাবে আসুক। বরং নারীদের এম্পাওয়ার্ড করার জন্য আপনি কি কি বিধিবিধান, তাদের যে বাজেট বাড়ানো, সেগুলো কিভাবে করতে পারেন। এটা একটু স্ববিরোধী না যে আপনি পার্লামেন্টের হচ্ছে সর্বোচ্চ যেদিকে ভোট যাবে সেদিকে আসন, কিন্তু নারী সদস্য আবার হবে পিআর মানে পার্লামেন্টের আসনের ভিত্তিতে পিআর পদ্ধতিতে, সেই পিআরই তো রইল। না না না, পিআর আপনাকে বুঝাতে পারিনি, ভোটের পিআর নয় কিন্তু আসনের ভিত্তিতে আসনের আনুপাতিক। পিআর পদ্ধতি বলতে বোঝায় যে একদম সরাসরি ভোটারদের পার্সেন্টেজ যেটা পাবে সেটা, ওটাই অ্যাবসলিউটলি। আর এখন প্রচলিত যেটা আছে সংসদে এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট যারা যতটা পাবে সেই রেশিও অনুসারে কত পার্সেন্ট কারা পায়, তাতে 100 জন হলে যে যেটি আছে এখন বিদ্যমান পদ্ধতি, যে 100 সিট পাবে সে 3/1 পাবে, 33টা পাবে, এইরকম সেই পদ্ধতিতেই হবে। বরং এখানে বিতর্কটা হচ্ছে সরাসরি ভোটে হবে নাকি আগের পদ্ধতিতেই হবে। সরাসরি ভোটে হলে অবশ্য ভালো, তাদের এম্পাওয়ারমেন্ট বেশি হয়, কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু আপনি 100 কোটা করে দিচ্ছেন, সরাসরি ভোটে হলে তাদের আসন বিন্যাস কিভাবে হবে, এই জটিলতা নিয়ে আপনার এই যে সিটি কর্পোরেশনের ওয়ার্ডে নারী প্রতিনিধি নির্বাচন বা উপজেলা পরিষদে যে প্রতিনিধি নির্বাচন ইউনিয়ন, সেখানে 3 গুণ জায়গা জুড়ে হচ্ছে। এইখানে একজন নারী ক্যান্ডিডেট যদি 3টা আসন জুড়ে নির্বাচন করতে হয়, তাহলে নির্বাচনের পরিধি যা হবে, তার ব্যয় যা হবে, তা এত লোকের কাছে তাকে পরিচিত হতে হবে, ভোট চাইতে হবে, তাহলে একজন পুরুষ এমপির থেকে 3 গুণ বেশি তার অবস্থান দাঁড়ায়। কিন্তু তার প্রাপ্তিতে সে আবার সরাসরি ভোটে তাকে আপনি কি দিচ্ছেন, সেই কারণে যেহেতু এটা অনেক গবেষণার বিষয়, অন্যান্য নারীরা কি এটি চাইছে কিনা যে নারীরা সরাসরি ভোটের পক্ষে নারীদের অবস্থান বেশি, কিন্তু সমস্যা যাদের কষ্ট হবে তারা যদি পক্ষে থাকে, সমস্যা হচ্ছে তাদের কষ্টের জন্য না। আপনি একটা রাষ্ট্র ব্যবস্থা শুধু সংবিধান তো আর ওই ছেলে খেলা বিষয় না, যখন তখন কাটাছেঁড়া করবেন। এটা পরীক্ষা করতে হবে, গবেষণা করতে হবে, আপনার সবার একমত হতে হবে। এবং যেহেতু এই সমস্ত পরিবর্তনগুলি সংসদেই শেষ পর্যন্ত অ্যাডপ্ট করতে হবে, সংবিধান পরিবর্তনগুলি, সেই জন্য সবাই এখন একমত হয়ে যতটুকুতে সম্ভব, আমি তো দেখি খুব বেশি ব্যবধান নাই,
রাষ্ট্রপতি নিয়ে ইলেকটোরাল অথবা গোপন ব্যালট, এটা তো অনেক অগ্রগতি, আগের থেকে অনেকখানি ছাড় দিয়ে 70 অনুচ্ছেদ পরিবর্তন করে পিআর পদ্ধতিতে আসলো। আপনার প্রধানমন্ত্রী দুইবার, পরপর দুইবার, পরে একবার, আর বলছে দুইবারের বেশি না, এইখানে খুব বেশি ব্যবধান নাই। উচ্চ ব্যবধান বাস্তবিক অর্থে আসলে কম না, খুব বেশি ব্যবধান না। একটু মাহবুব কামাল, একটু আপনার কাছে জানতে চাই, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে 14 দলীয় মহাজোটের 2 শরিক বাংলাদেশ জাসদ ও জাকের পার্টিকে আমন্ত্রণ জানানোয় ভবিষ্যতে ওয়াকআউট করার হুমকি দিয়েছে দুটি দল, গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশ লেবার পার্টি। একটু আপনার মতামত জানতে চাইছি, দলগুলোর মত জানার দরকার আছে। এটা কি খুব গুরুত্বপূর্ণ আরো কিছু আছে। আচ্ছা, প্রথমে আমি আউট অফ দি ওয়ে, এটা আধা মিনিট আমি ওনার কাছে একটা প্রশ্ন, আমি তো ওনার খোঁজ খবর রাখি। আমি এই প্রশ্ন, জি আপনি সেটি বলবেন, নিশ্চয়ই যোগ করবেন। আমি একটু এই জন্য জানতে চাইছি যে এই যারা রয়েছে তখনকার সময় মহাজোটে যারা ছিল তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, কেউ এটিকে স্বাগত জানাচ্ছে, আবার কেউ বিরোধিতা করছে, মানে আপনি কিভাবে দেখছেন? দেখছি, বলছি, বলে আসবে ওগুলো, মানে আপনি ওরা খোঁজ খবর রাখেন। এই করিডোর এবং কি বলে যে চিটাগাং পোর্টকে দিয়ে দেওয়া, এটা কি ডান হচ্ছে নাকি না? এটা তো আসলে ওই খোঁজ খবর রাখার লেভেলের লোক আমি না, যে আমি আস্থা সবাই কমে যাবে। প্রধান উপদেষ্টা যেহেতু বলছেন এটা বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই, আমি এটা বিশ্বাস করে থাকতে চাই এবং পর্যবেক্ষণে আমি একটু বলছি যে ওনার কথা আমার সময় কমে যাবে। আমি একটু বলছি, বিএনপি এখন আর এটা নিয়ে কথা বলছে না, 1। 2 নম্বর হচ্ছে যে খলিলুর রহমানকে খুব হ্যাপি মুডে দেখা যাচ্ছে ওয়াশিংটনে, এবং সেটা ডেপুটি ফরেন সেক্রেটারির সঙ্গে খুব হ্যাপি মুড, মনে হচ্ছে যে একটা হি ক্যারিড এ ভেরি মানে হ্যাপি নিউজ টু আমেরিকা। ওয়াশিংটনে একটা ছবি দেখলাম, এই জন্য জিজ্ঞেস করলাম, বিএনপিও কিছু বলছে না, আবার খলিলুর রহমান ইজ ইন এ ভেরি হ্যাপি মুড, এটা ডান হচ্ছে কিনা। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে 2টা বিষয় আপনি যে প্রশ্নটা করলেন না, এটা খুব লেস ইম্পর্টেন্ট, এটা পরে আসতেছি আমি। প্রথম কথা হচ্ছে, দেখেন আপনি যদি পলিটিশিয়ান হিসেবে একটা জিনিস দেখেন সেইটা একরকম, আবার যদি আপনি পলিটিক্যাল সায়েন্সের টিচার হিসেবে দেখেন, অ্যাকাডেমিশিয়ান হিসেবে দেখেন, তাইলে কিন্তু আবার আর এক রকম। যেমন ধরুন আমি পড়িয়েছি, প্রত্যেকটা সিস্টেমেরই আপনার মেরিটস ডিমেরিটস আছে। যেমন আমি পড়িয়েছি যে গণতন্ত্রের কি বলে যে সুফল এবং কুফল কি, আবার একনায়কতন্ত্রের সুফল এবং কুফল কি, আবার তো একনায়কতন্ত্র একেবারে বাদ দিয়ে দেই, কিন্তু আপনি পলিটিক্যাল সায়েন্সে দেখবেন ওখানে একটা চ্যাপ্টার আছে একনায়কতন্ত্রের সুফল এবং কুফল, তাই না? ফলে একেবারে 100% কোনো কিছু ঠিক না। যেমন ধরেন 70 ক্লজ যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে হর্স ট্রেডিংয়ের একটা সুযোগ থাকবে, তাই না? তো ফলে এভরি সিস্টেম হ্যাজ গট ইটস মানে লুফল, ড্রব্যাক এটসেট্রা। ফলে একেবারেই আপনার 100% বলতে কোনো কথা নাই। আচ্ছা, 2টা বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই যে চলমান সংস্কার। একটা হচ্ছে এনসিসি, আর একটা হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষ। এইটা একটু আলোপ করতে চাই, এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। এনসিসি যেটা মানে কি বলে না, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, ন্যাশনাল কনস্টিটিউশনাল, এইটা বিএনপি তীব্রভাবে বিরোধিতা করছে। এটা কি, আগে ছিল যে রাষ্ট্রপতি 2টা কাজ নিজে করতে পারতো, প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দ্য চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট, বাকি সব প্রাইম মিনিস্টারের এই কি বলে রিকমেন্ডেশনে হইতো, উনি পাঠাতেন, সই করে দিতেন। এইটা হলে হবে কি, আপনার যে কাউন্সিলটা হবে সেই কাউন্সিল অনেক বিভিন্ন স্তর থেকে লোক নিয়ে গঠিত হবে, এবং এইটা সাংবিধানিক সংস্থাগুলির উপরে, সাংবিধানিক সংস্থাগুলিকে নিয়োগ দিবে, ইভেন প্রতিরক্ষা ব্যবস্থার যে প্রধান তাদের নিয়োগ দিবে। ফলে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমে যাবে। প্রাইম মিনিস্টার আগে যেভাবে প্রেসিডেন্টকে বলতো, তো ফলে এটা কেন বিরোধী আমরা বুঝি, কারণ তারেক রহমান যেভাবে অ্যাবসলুট পাওয়ার এনজয় করতে চাইবেন এইটা সেটাকে খর্ব করবে। সুতরাং বিএনপি এটা চাইবে না। হ্যাঁ, যদিও আমি মনে করি সিঙ্গেল অথরিটি থাকা দরকার, আমি মনে করি পার্সোনালি, এবং কোনো না কোনোভাবে কিন্তু সব রাষ্ট্রে একটা সিঙ্গেল অথরিটি তৈরি হয়। যেমন ধর রাশিয়াতে যখন কমিউনিস্ট রুল ছিল তখনও সিঙ্গেল অথরিটি হচ্ছে আইদার ব্রেজনেভ, ক্রুশ্চেভ, স্ট্যালিন, অমুক তমুক। আবার যখন কমিউনিজম চলে গেল তখন আবার পুতিন হয়ে গেল সিঙ্গেল অথরিটি, সব জায়গায় তাই। ইভেন যে আপনার যে মানে আমেরিকাতে এত যে গণতন্ত্র, ট্রাম্প যে এত কিছু করতে, এটা সিঙ্গেল অথরিটি না, এত কিছু করতেছে, ইরানে ফিরানে এত কিছু করতেছে, শি জিনপিং সব জায়গাতে। চীন, রাশিয়া, তারা কি আসলে আমাদের গণতন্ত্রের উদাহরণ কিনা? না, আমি বলছি যে কোনো, যেমন কেন চীনের কথা বলছি, চীনের কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশনের চাইতে ডেমোক্রেটিক। আপনি জানেন আমাদের দেশে মিটিং মিছিল করতে গেলে ডিএমপির পারমিশন লাগে, চীনে সেটাও লাগে না।
তো আমি মাঝখানে একদিন চীনে ছিলাম, গুয়াংজুতে। আমি একজনে জিজ্ঞেস করলাম, তোমাদের কনস্টিটিউশন তোমরা প্রতিবাদ করো না কেন? ও একবার করছিলাম তিয়েনানমেন স্কোয়ারে, আমাদের ট্যাঙ্ক দিয়ে উড়াই দিয়েছিল, এরপর থেকে আমরা আর করি না। তো কনস্টিটিউশন তো আছে ডেমোক্রেসি, যদি ওয়ান পার্টি রুল। আচ্ছা, ফলে এইটা বিএনপি চাইবে না। 2 নম্বর হচ্ছে এই যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এটা আমি সাপোর্ট করি, আমি একেবারে টোটালি সাপোর্ট করি এটা। এর বিপক্ষে কেউই নয়। হ্যাঁ, আমি সাপোর্ট করি এটা। এটা বুঝতে হবে কি হবে সেই জন্য না বুঝে সাপোর্ট করা হলেও হবে না, বুঝে সাপোর্ট করতে হবে। না, দলগুলো নিশ্চয়ই। হ্যাঁ, আমি বলছি কেন। যেমন ধরেন আমেরিকাতে, সব দেশেই কিন্তু এই বিভিন্ন ফর্মে হইতে হবে। যে আমেরিকাতে সিনেট অ্যান্ড দ্য কংগ্রেস, ইন্ডিয়াতে রাজ্যসভা লোকসভা, তাই না? ইংল্যান্ড ব্রিটেনে ধরেন যে হাউস অফ কমন্স, হাউস অফ লর্ড, এইটা একটা ব্যালেন্স থাকে। কীরকম দেখেন আমি বলি, যেমন আইজেনহাওয়ার একবার খুব আক্ষেপ করে বলছিলেন যে হ্যাড আই বিন কনকারেন্টলি প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সিনেটর আই কুড হ্যাভ ডান মাচ বেটার ফর আমেরিকা, বাট এলাস আই হ্যাভ অনলি দ্য প্রেসিডেন্ট। যে আমি যদি কনকারেন্টলি সিনেটর এবং প্রেসিডেন্ট হইতে পারতাম, আমি অনেক কিছু করতে পারতাম। তো ফলে এইটা ইন্ডিয়াতে কি হয় দেখেন, ইন্ডিয়াতে লোকসভা হচ্ছে 543 মনে হয়, আর রাজ্যসভায় হচ্ছে 250-র মতো, আমি এক্স্যাক্টলি ফিগার এখন মনে নাই, 240-240 এরকম হবে। জি। তো ওখানে রাজ্যসভায় কিভাবে নিয়োগ হয়, রাজ্যসভায় রাষ্ট্রপতি 12 জনকে নিয়োগ দেন নানা পেশা থেকে। বাকিগুলো এই যে বিধানসভা, যে সমস্ত রাজ্যগুলিতে রাষ্ট্রপতি শাসিত সরকার আছে বা নিজস্ব সরকার আছে, সেই বিধানসভাগুলি থেকে এসে আপনার রাজ্যসভা হয়, মানে গঠিত হয়। ফলে ওখানে একটা কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার থাকে, ব্যালেন্স অফ থাকে। আমেরিকা তো তাই, সিনেটর খুবই, মানে সিনেটররা আপনি মনে করেন যে কংগ্রেসম্যান আর এভরিথিং, নট লাইক দ্যাট। হ্যাঁ, আপনার ইভেন ইংল্যান্ড, সেখানেও কিন্তু একই রকম, মানে হাউস অফ লর্ড অ্যান্ড দ্য হাউস অফ কমন্স। তো ফলে এইটা আমি সাপোর্ট করি। এইটাতে হবে কি, আপনার যেহেতু আপনার ওই যে 100 জন, যে এই যে আপার হাউসে যেটা, হ্যাঁ 100 জন, তো আপার হাউসে 100 জনের প্রস্তাব করা হয়েছে। আবার আলোচনা আমরা ফিরছি এটি নিয়ে, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি আমরা। ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি আলোচনায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়েন্স, একটু আপনার কাছে জানতে চাই একটি বিষয়, যে ঐক্যমত্যের বিষয়ে এরই মধ্যে বেশ আলোচনা হয়েছে, যেটি এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন 3 দিন ধরে ব্যাপক আলোচনা বিশ্লেষণ চলছে, কিন্তু কোনো বিষয়ে ঐক্যমত হচ্ছে না। একটু পাশাপাশি যুক্ত করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে প্রয়োজনীয় মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত না হলে সংস্কারের জন্য প্রয়োজনে গণভোটে যেতে হবে, অর্থাৎ এই মতামত যাচাইয়ের জন্য। প্রথম এবং শেষ কথা, এদেশে একটা নির্বাচন হতে হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ট্রানজিশন অফ পাওয়ারটায় যেতে হবে। কিন্তু সেটা আপনি যত দেরি করবেন তত রাষ্ট্র ব্যবস্থা ধ্বংসের দিকে যাবে। সাম্প্রতিককালে আমরা একটা ওয়ার্কশপে বিশ্বের 16টি দেশে, যেসব দেশে অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তাদের গবেষণা করে এরকম একটা বিষয় দেখা গেছে যে 3 মাস থেকে 1 বছর 7 মাসের মধ্যে নির্বাচনগুলি হয়েছে। যেই দেশে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে যত দেরি করেছে, সেই দেশের বিনিয়োগ, অর্থনৈতিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে ডেটোরিয়েট করেছে কন্ডিশন, ওই দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যেই দেশ যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে পাওয়ার ট্রানজিশন হয়েছে, তারা অর্থনৈতিক ঝুঁকিতে কম পড়েছে। কারণ হচ্ছে বিনিয়োগ হইল মূল ইস্যু। বিনিয়োগ না হলে আপনার অর্থনীতির চাকা ঘুরে না, বেকারত্ব ঘুচে না, দারিদ্র্য কমে না, দেশের ফ্লো, এই যে মানির যে ফ্লোটা থাকে না। ফলে এটা গুরুত্বপূর্ণ। মানুষ 3টা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে না, এখন নির্বাচন হতে হবে। নির্বাচন হতে হলে যদি দেখা যায় সংবিধান পরিবর্তনের মতো এরকম বড় ইস্যুতে যেখানে যেটুকু একমত হবে ওটুকুই পরিবর্তন হবে, বাকিটা এইরকম যেই দলের প্রস্তাব আকারে থাকবে এবং তারা ভোটারদের কাছে জাতীয় নির্বাচনে বলবে আমরা এই ভালো পদ্ধতি চেয়েছিলাম, ওই দল চায়নি, আমাদেরকে ভোট দেন, আমরা আসলে এটা ইমপ্লিমেন্ট করব। জনগণ রায় দিবে, জনগণের রায় অনুসারে নির্বাচনের পরে জাতীয় সংসদে আলোচনার ভিত্তিতে সমাধান হবে। এখন কেউ যদি
নির্বাচনকে পেছানোর জন্য ভ্রূণ অবস্থায় আছেন আপনি। এই ভ্রূণ থেকে কবে আপনার জন্ম হবে, জন্ম হওয়ার পরে আপনি অ্যাডাল্ট হবেন, তারপরে আপনি মনে করবেন এবার জমিদারির ভাগ পাওয়ার মতো বয়স হয়েছে, এখন ভাগাভাগি করে, এর আগে আমি ভাগ চাই না, কিন্তু এটা হবে না। সংস্কার বাকি দলগুলো তো বলছে যে সংস্কার মানে নির্বাচন পেছানো নয়, তারা এই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চায়, এর আগে সংস্কার চায়। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে, তার আগেই সংস্কার হতে হবে। কোন সংস্কারটুকু হতে হবে? একমাত্র জীবনও হবে না। কিছু কিছু এমন আছে যারা জানে যে, আমি আগেও বলেছি, আমি যে কখনোই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাব না সে, আর যে জানে যে আমার অতীতে রাষ্ট্র পরিচালনা করেছি, অভিজ্ঞতা আছে এবং ভবিষ্যতে যাব, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, জনগণকে প্রতিশ্রুতি দিলে সেটা আমার রাখতে হবে, কত শতাংশ মিনিমাম অন্তত আমার রাখতেই হবে, সেটা মাথায় রেখে বলবে। এই দুই গ্রুপের তো আপনার সংস্কার প্রস্তাব এক হবে না। মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেওয়া একটা প্রতিষ্ঠাতার দল, যিনি জেড ফোর্সের কমান্ডার ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, এই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের আলোকে পরবর্তীতে দেশ পরিচালনা করেছেন। সেই সংবিধানের ত্রুটি বিচ্যুতি দূর করা এক জিনিস, আর পুরো সংবিধান সংশোধন করে ফেলার দিকে কেউ যেতে চাইলে সেই দল কি সায় দিবে? সুতরাং একমত হবে না। এরকম অনেক ইস্যু আছে, যারা ক্ষমতায় অতীতে ছিল, ভবিষ্যতে যাবে, তাদের যে ফর্মুলা, আর যারা যাওয়ার কোনোই সম্ভাবনা নাই, তাদের ফর্মুলা তো এক হতেই পারে না। এখন মিলবে না, ধরেন না মিললে কি করবেন? আপনি জোর করে মিলাবেন, অথবা না মিললে বলবেন নির্বাচন হতে পারবে না। তাহলে ন্যূনতম যেখানে যেখানে একমত হবে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, সেইগুলি আপনি করে নির্বাচনে যেতে হবে ফেব্রুয়ারিতে। ভেরি সিম্পল ফর্মুলা। এবং এই যে ইয়ের যে কমিশনের যে এখন ডক্টর আলী রিয়াজ সাহেব, উনি ওনার এক বক্তব্যে বলেছেন যে যেগুলোতে সবাই একমত হবে সেই সংস্কারগুলো হবে, বাকিগুলা দেশবাসী নির্ধারণ করবে জাতীয় নির্বাচনে। জি, একটু যেতে চাই অ্যাডভোকেট হাসনাত কাইম, একটু আপনার কাছে জানতে চাই যে এর সমাধান কি হবে? যেসব বিষয়গুলো ঐক্যমত হবে না, এর সমাধান কি হবে? আমরা দেখছি ঐক্যমতে নিয়ে নুরুল হক নূর একটি অভিযোগ করেছেন, দুই একটি দলের প্রস্তাবকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রথমত তো ওইভাবে যদি ধরেন দলের ব্যাপার, আমি আগে আলাপ করতেছিলাম কামাল ভাইয়ের সাথে, ওইভাবে দলের ত্রুটির তো শেষ নেই। কারণ আমরা যারা রাজনৈতিক দল করি, তারা এখন এরকম মনে হচ্ছে যে আমরা 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করি। আসলে তো আমরা করি না। কিন্তু এই রাজনৈতিক দলগুলির ব্যাপারে জনগণের একটা বিরাট অংশের অনাস্থা আছে। তারা অনেক সময় মনে করি রাজনৈতিক দলগুলি বরং তাদের মতামতকে চাপায় রাখে, কিংবা তাদেরকে বলতে দেয় না। তাদের সাথে তো আমরা কথা হচ্ছে না, ঐক্যমত্য কমিশনও তাদের সাথে আলাপ করছে না। তারা পিপলের একটা বিরাট অংশ এখনো পর্যন্ত এই ডায়ালগের বাইরে রয়ে গেছে। কারণ এরকম পরিস্থিতিতে তাই করতে হয়, সবটা পারা যায় না। যদিও আমরা চাইছিলাম, আমরা বলছিলাম প্রথমে একেবারে ধরেন 11 তারিখে আমরা বলছিলাম যে আপনারা জনগণের বিভিন্ন অংশের সাথেও কথা বলবেন, রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবেন, অপরাপর অংশ যারা আসলে পার্টির মধ্যে নাই তাদেরকেও আসলে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু যারা ক্ষমতা এসছেন তাদের তো কোনো হোমওয়ার্ক ছিল না। তারা সংস্কারের ব্যাপারটা এখানকার রাজনৈতিক দলগুলি নিয়ে, ধরেন আমরা গণতন্ত্র মঞ্চ কিংবা বিএনপি সহ 31 দফা নিয়ে যুদ্ধর এক্সারসাইজ করছিলাম, যারা বসছেন তাদের তো তাও ছিল না। তো তারা বসার পরে তাদের নিজেদের মতো করে ভাবতে হয়েছে, রোডম্যাপ ভাবতে হয়েছে, শুরু করতে অনেকটা সময় চলে গেছে। যদি আগে থেকে চিন্তা করা থাকতো তাহলে 18 মাস এনাফ এটা করার জন্য। এই ফর্মুলা আমরা দিয়েছিলাম তাদের কাছে। তো তারা এটাকে তো, আমাদের কথাকে তো তারা আস্থায় নেয় নাই, তারা তাদের নিজেদের মতো করে বুঝতে চাইছে। এখন যেটা হয়েছে, যেটা আসলে বলতেছিলেন আমাদের যে সহ আলোচক, যে সময় যত যাইতে থাকে তত অনাস্থা তৈরি হইতে থাকে, এক ধরনের ডেডলক তৈরি হইতে থাকে, মানুষের অন্যান্য অপরাপর সংকটগুলি সামনে আসতে থাকে, ঐক্যের জায়গাটা দুর্বল হইতে থাকে। এই অবস্থার মধ্যে আমরা প্রথম থেকেই বলছিলাম, এটা আমাদের একেবারে প্রথম থেকে বলা কথা, যে কমন মিনিমামটা বের করতে হবে আমাদের। কারণ কমন মিনিমামটা বড় থাকে, যত দ্রুত আপনি এটা করতে পারেন। আপনার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলি বাড়তে থাকে যত আপনি দেরি করতে থাকবেন। ইমোশন যত বেশি থাকে, রক্তের দাগ শুকানোর আগে যতটা ঐক্য থাকে, রক্ত শুকায় আসলে, স্মৃতি ফিকে হয়ে আসলে, এরকম জায়গাগুলিতে ঐক্যটা কমতে থাকে। তো সেই দিক থেকেও যদি ধরেন, এখনো পর্যন্ত যেটা আছে, আমরা মনে করি যে এই জায়গাগুলির মধ্যে উচিত হচ্ছে, এখনো যারা আমরা বসছি তাদের উচিত হচ্ছে আমরা কোন জায়গাটার মধ্যে কত দ্রুত ঐক্যবদ্ধ হইতে পারবো, কতটা ঐক্যমত্যে আসতে পারবো, বাকিটাকে আমরা জাতীয় আকাঙ্ক্ষা হিসেবে রেখে দিতে পারি, যে এইটুকু হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা, আর এইটুকু এখন বাস্তবায়ন সম্ভব, এইটা বাস্তবায়ন আমরা করব। সেইখানে আরেকটা তর্ক আসবে সামনে, যে এই বাস্তবায়নের পদ্ধতিটা আসলে কোন পথে টেকসই হবে,
সেইটা সবচেয়ে বড় তর্ক হিসেবে আসবে। অতএব ঐক্যমত্য কমিশনের সামনে আরো 2টা কাজ রয়েছে, অথবা তারা এটা জুলাইয়ের মধ্যে শেষ করতে চায়। সেই দিক থেকে মঞ্জু যেটা বলছে এটা একদিক থেকে হতাশার, আবার আমার দিক থেকে আমি মনে করি যে এতটা হতাশার না। গত পরশুদিন কিংবা গতকালকে যারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আপত্তি করেছে, আজকে কিন্তু তারা এসে সেটাকে মেনে নিয়েছে। সো খুব দ্রুতই কিন্তু আসলে চেঞ্জ হবে বলে আশা করছি। আমি মনে করি যে এইটা আমরা বের করতে পারবো যে আসলে সবগুলো জায়গায় হয়তো আমাদের এক হবে না, কিন্তু কতগুলো জায়গায় 2টা জিনিসকে আমাদের আসলে চিহ্নিত করা দরকার। একটা হচ্ছে কোনগুলি খুব গুরুত্বপূর্ণ এবং ওইগুলির মধ্যে আসলে কত দ্রুত এই ঐক্যের জায়গাটাকে বের করে আনা যায়। আমার দলীয় স্বার্থের চাইতে জাতীয় স্বার্থটা আসলে কিভাবে রক্ষা হবে সেই দিকে নজর দিন। জি, আমরা একটু মাহবুব কামাল আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই। আমরা দেখলাম যে আজকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে সুইস ব্যাংকে যে জমার পরিমাণ সেটি বেড়েছে এবং সেটি 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত হওয়া যে প্রতিবেদন, তাতে দেখা গেছে 1 বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ। আগস্টের পরেও প্রায় 6 মাস পাওয়া গেছে, সে মানে ওই সময় হিসেব করলে কারা পাঠিয়েছে আসলে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত সময় গণনা করা হয়েছে 1 বছর, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর। 24-এর তো অভ্যুত্থান তো হলো 24-এর আগস্টে। 24-এর আগস্টে, হ্যাঁ হ্যাঁ। এটা একটা অ্যাজাম্পশন হতে পারে যে ধরেন যে যারা কারো টাকা বানিয়েছিল, হ্যাঁ, যারা অবৈধভাবে তারা অ্যাসিউম করতেছিল বা সেন্স করতেছিল ষষ্ঠ ইন্দ্র দিয়ে যে এই সরকার বোধহয় থাকছে না, তো ফলে বাইরে টাকা রাখাই নিরাপদ, এরকম একটা হইতে পারে। এবং 5ই আগস্টের ধরেন যে মাসখানেক আগে কিন্তু মানে যখন জুলাই অভ্যুত্থান গিয়ার নিছিল, তখন কিন্তু অনেকেই বুঝতে পারছিল যে এই সরকার আর নাও থাকতে পারে। তারা তখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছিল এবং ইমিডিয়েট কয়েকদিন আগে তো অনেকে চলেই গেছে, মানে 5ই আগস্টের ইমিডিয়েট 3-4 দিন 5 দিন 6 দিন আগে। তো সব ফলে কালো টাকার মালিকরা যারা নানাভাবে টাকা করছে, তারা বাইরে টাকা পাঠিয়েছে। এবং ওই কারণ এটা এত অ্যাব্রাপ্টলি এত বেড়ে যাওয়ার কোনো কথা না, হ্যাঁ, 33% একটা অ্যাবনর্মাল সিচুয়েশন ছাড়া। কারণ আপনি কোনো কিছু চেঞ্জ হইলে তো এটার একটা ধরেন যে জিওমেট্রিক একটা প্রোগ্রেশন থাকে, তাই না? তা আপনি যদি একেবারে জাম্প করেন, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে ওখানে আগস্টের পরেও যদি ঘটে থাকে, পরের সরকার বেশ কড়াকড়ি করেছে বা নানান নিয়ম করেছে, যারা আপনি বলছেন তারাই বা কোন প্রক্রিয়া পাঠিয়েছে তাহলে, যে সরকারকে ধরতে পারেনি? 5ই আগস্টের পরে, হ্যাঁ, 5ই আগস্টের পরে অনেক টাকা পাচার হয়েছে। এটা তো মানে শুধু পারসেপশন না, এগুলি কিছু কিছু প্রমাণও আছে কিন্তু, হ্যাঁ, আমরা তো অনেক সময় ধরে নেই। যেমন ধরেন মানে এইসব টাকা কোথায় গেল? এই যে 300 কোটি টাকা, এই যে আসিফের যে পিএস, তারপরে ধরেন যে আরও অনেকগুলো আছে যেগুলো মিডিয়াতে আসে নাই, বা ইভেন ধরেন যে এই যে গাজীপুরের প্রশাসক নিয়োগের ক্ষেত্রে 20 কোটি টাকার ডিল হওয়ার কথা, এরকম তো অসংখ্য হয়েছে, আমরা তো সব জানি না। তো এইসব টাকা কোথায় রাখা হয়েছে? বা দেশের ব্যাংকে নিশ্চয়ই রাখা হয় নাই। দেশের ব্যাংকে রাখা হলে তো এটা নিরাপদ না, তো এগুলো বাইরে পাচার হয়েছে। এবং মানে কি বলে যে আবার এইটা কিন্তু খুব সাসপেক্টাস। এই যে বলছেন যে পাচারকারীদের সঙ্গে সমঝোতা হওয়ার একটা উদ্যোগ নেওয়া হবে, এটা কিন্তু আমার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছে। সেটি অবশ্য না, সেটি ঠিক সমঝোতার মাধ্যমে না, পরে আবার অবশ্য ব্যাখ্যা করেছেন যে ঠিক তাদেরকে সুযোগ দিয়ে আনা হবে। সেটি একটা কথা বলি, এই যে আপনি জুলাই চার্টার বলছিলেন না, যে ব্রেকের সময় জুলাই চার্টার নিয়ে দেখেন, জুলাই চার্টার যে করব না, জুলাই অভ্যুত্থানের কোনো গ্লোরিই কি অবশিষ্ট আছে এখন? 0 আওয়ারে যেটা ছিল 5ই আগস্ট বা ধরেন যে আশেপাশে 10 আগস্ট 15 আগস্ট পর্যন্ত যা ছিল, এটার কি কোনো কিছু অবশিষ্ট আছে? জুলাই আগস্টের যে মেইন স্টেক হোল্ডার যারা স্টুডেন্ট কমিউনিটি, হ্যাঁ, বৈষম্য বিরোধী, তারা তো ধরেন চাঁদাবাজি, দুর্নীতি, ইভেন স্ক্যান্ডেল, সেক্সুয়াল স্ক্যান্ডেল, মব ইত্যাদি দিয়ে একেবারে পলিউটেড হয়ে গেছে। আপনি চার্টার যে করতেছেন, কি কারণে চার্টার করতেছেন আপনি? ওই গ্লোরি তো নাই। 5th অগাস্টের এটা যে গ্লোরিয়াস মানে পার্ট অফ হিস্ট্রি ছিল
মানে 0 আওয়ারে, সেইটা 10 মাসে তো ওই যে ক্রমহ্রাসমান বিধিতে একেবারে শূন্যে চলে আসছে। ফলে আপনি কিসের চার্টার করতেছেন? এটা না, আপনি এটা বলতে দেন, এটা শুনেন, এগুলো বলতে হবে। আমরা খালি গ্লোরি করি, মানে গ্লোরির বন্দনা করি। হ্যাঁ, আমাদের যে মানে ডিগ্লোরিফাইড হলো যে বিষয়টা, এইটা কিন্তু কেউ বলতেছি না। রাষ্ট্রের মৌলিক চরিত্র পরিবর্তন হয়ে গেছে, হচ্ছে মানে করার চেষ্টা করা হচ্ছিল। তার জুলাই চার্টারে কি ওটা লিখবেন যে এই যে 5ই আগস্টের পরে যেভাবে মানে অ্যান্টি লিবারেশন ফোর্স কি বলে যে আপার হ্যান্ড নিয়ে নিল, প্রো লিবারেশন কতগুলো মূল্যবোধ যে আঘাত করা হলো, হ্যাঁ, রাষ্ট্রের মৌলিক চরিত্রের উপর যে কতগুলো আঘাত করা হলো, এটা কি জুলাই চার্টারে আসবে না তো। তো ফলে এইগুলো আপনার আমি মনে করি না। তবে হ্যাঁ, জুলাই চার্টার যেটা হতে যাচ্ছে, এটা আগামী দিনের রাজনীতির একটা স্প্রিং বোর্ড এই অর্থে যে জুলাই চার্টারের পরে রাজনীতির নতুন সমীকরণ হবে, এটা আমি বলতে পারি। আলোচনায় ফিরছি, তবে বিরতির পর একটু ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে আলোচনা করতে চাই। দর্শক, ছোট একটি আলোচনা বিরতির পর আবার ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে একটু জানতে চাই অ্যাডভোকেট হাসনাত কায়েম, আপনার কাছে শুরু করছি। যুদ্ধের এখনকার যেই পরিস্থিতি, যদিও পশ্চিমা মিডিয়ার হচ্ছে আসলে তথ্য প্রাপ্তির মূল ভরসা, তারপরে যে তথ্যগুলো জানা যাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি ইরানের, আবার পাল্টাপাল্টি অন্যদিকে একাধিক পারমাণবিক স্থাপনায় পাল্টা হামলার কথা জানিয়েছে তেল আবিব। একটু আপনার মতামত জানতে চাচ্ছি, কোন দিকে গড়াচ্ছে আসলে যুদ্ধ? ইরানের যুদ্ধ নিয়ে যাওয়ার আগে আমি একটু 30 সেকেন্ড আসলে মহব্বাইয়ের একটা জিনিসের সাথে একটু আমার রিয়াকশনটা বলতে চাই। আমাদের ছাত্র নেতৃত্ব যারা আসলে অভ্যুত্থানে মানুষ ভালোবেসে যাদেরকে আসলে নেতৃত্বে বসাইছিল, তাদের একটা অংশ অবশ্যই আসলে বিভিন্ন রকমের চাঁদাবাজি এবং বিভিন্ন রকমের নষ্টামির মধ্যে যুক্ত হয়েছে। কিন্তু এরা হচ্ছে আসলে ছাত্র যারা আসলে আন্দোলনে ছিল, তাদের খুবই সামান্য অংশ। ছাত্রদের সবচেয়ে বড় অংশটা যারা আসলে স্যাক্রিফাইস করছে, তারা তো মারাই গেছে, কারণ হাজার হাজার মারা গেছে, হাজার হাজার আহত হয়েছে। তার বাইরে একটা বড় অংশ তো আসলে রাজনীতিতে জড়াই নাই, তারা রাজনীতিতে ছিল না। তো সেই অংশটাকে যেন আমরা কোনোভাবেই এদের কয়েকজনের মানে কারাপশনের চার্জটা যেন তাদের উপরে আমরা না দিই, এটা যেন আমরা সতর্ক থাকি। রাষ্ট্র ক্ষমতা দখলের সাথে যারা আছে, রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে যারা, আর যারা আসলে রাষ্ট্র ক্ষমতার বাইরে আছে, এটা দুইটা পুরুষ একেবারেই আলাদা অংশ। এটুকু আমি বর্ণে রাখতে অনুরোধ করবো সবাইকে। আমি যেটার মধ্যে আসতে চাই ইরানের ব্যাপারে, তো ধরেন একেবারেই ইসরায়েলের এইবারের যে বর্বরতা, আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমরা যেগুলি পড়াশোনা করেছি, সেইটাতে আসলে গাজায় তারা যে ধরনের ঘটনাগুলি ঘটাইছে, যতটা পরিকল্পিতভাবে শিশুদেরকে হত্যা করছে, যতটা পরিকল্পিতভাবে আসলে হাসপাতালগুলিকে ধ্বংস করছে, যেইভাবে আসলে মানুষকে, সাধারণ মানুষকে খাদ্যের অধিকার থেকে বঞ্চিত করে উপাস রেখে মারতে বাধ্য করছে, সেইটাই তো বোঝা যাচ্ছিল যে আসলে তারা এইটা শেষ করেই এর চাইতেও নৃশংস কায়দায় অন্যদিকে বিস্তৃত করতে চায়। কারণ শুধুমাত্র গাজা দখল করে তাদের আসলে হচ্ছিল না। গাজা শেষ করার পরে তারা একটা আলোচনার মধ্যেই আসলে আমেরিকার সাথে যে আলোচনাটা চলছিল, তার ভেতরে আসলে ইরানকে আক্রমণ করে বসলো। এবং এটা আজকে আসলে সারা দুনিয়ার জন্য একটা হুমকি হয়ে গেছে। তো ইসরায়েলের সরকারের যে বর্বরতা, এইটা কয়েকশো বছরের মানুষ যা কিছু অর্জন করছিল, বিশেষত প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতার পরে যে সমস্ত চুক্তির ভেতরে মানুষ আসছিল, দেশগুলি আসছিল, তার সমস্ত কিছুকে আবার শেষ করে দিছে, দিয়ে তারা একেবারে একটা পারমাণবিক বিপর্যয়ের সামনে পৃথিবীকে ঠেলে দিতেছে। আমার মনে হয় যে আমাদের সোচ্চার হওয়া দরকার, সারা দুনিয়ার সোচ্চার হওয়া দরকার, এবং এটা যত দ্রুত সম্ভব এটা বন্ধ করার জন্য আমাদের কথা বলা উচিত। জি, একটু যেতে চাই ডক্টর শাখাত হোসেন সাইদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে তেহরান থেকে 100 বাংলাদেশিকে সরিয়ে নিয়েছে দূতাবাস, একটু আরও 300 জন নিরাপদে যাচ্ছেন। কি পরিমাণ বাঙালি রয়েছে, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের ভূমিকাটা এখন কি হওয়া উচিত বাংলাদেশের স্বার্থ বিবেচনায় এবং নিরাপত্তা বিবেচনায়? বাংলাদেশ এখানে যে দূতাবাস আসছে, তাদের উচিত ওইখানের পরিসংখ্যানটা নেওয়া, যে বাংলাদেশি কেমন সংখ্যক মানুষ ইরানে আছেন এবং তারা কতটা ঝুঁকিতে আছেন, তারা কিভাবে নিরাপদে ওই দেশ থেকে বাংলাদেশে ব্যাক করতে পারে সেই ব্যবস্থা করা।
কারণ আমেরিকা আরও আগে নির্দেশ দিয়ে, তারা যেহেতু জানতো যুদ্ধটা হবে, তারা নির্দেশ দিয়ে তাদের লোকদের সরিয়ে নিয়েছে। এখন ওইখানে এমন একটা অবস্থা বিরাজ করছে, যেটা হাসনাত ভাই বললেন যে ইসরায়েলের বর্বরতা তো কোনো সীমা পরিসীমা নাই। তারা কোন স্থাপনা, মানুষ বেসিক তার চিকিৎসা এবং খাদ্য, চিকিৎসার জন্য হাসপাতালে যাবে গাজায়, সেখানে বোম মারছে। খাদ্যের জন্য, ত্রাণের জন্য লাইনে দাঁড়াচ্ছে, সে লাইনের উপর বোম মারছে। এইভাবে ইরানের উপরে অল অন এ সাডেন যে একটা বর্বর আক্রমণ তারা চালালো এবং এই ইরানের শীর্ষ ব্যক্তিদের হত্যা করলো, তাদের স্থাপনাগুলো ধ্বংস করলো, বুঝাই যায় এটা বিশেষ একটা উদ্দেশ্যে করেছে। যে আপনার লিবিয়াকে যেভাবে পদানত করা, ইরাককে যেভাবে করা, এরকম বিভিন্ন দেশকে তাদের আয়ত্ত নেওয়া, সিরিয়াকে যেভাবে নিল, জর্ডানকে যেভাবে তাদের আয়ত্তে রাখছে, সেইভাবে ইরানকে তাদের এরকম আয়ত্তে নিতে হবে। এখন মরলিপনা দিয়ে ইসরায়েলকে দিয়ে হয়তো কোনো আমেরিকা বা অন্য তারা এইভাবে যৌথ করে আক্রমণ চালাচ্ছে। সেইখান থেকে এখন ইরানের আত্মরক্ষার জন্য যে কাজটা করছে, সেখানে উচিত পৃথিবীর যেসব দেশ যুদ্ধ চায় না, যেসব দেশ এই যে একক পোলারাইজেশনের দিকে একটা বর্বর জাতি, একটা বর্বর যুদ্ধংদেহী রাষ্ট্র এইভাবে এগিয়ে যাবে এবং আমেরিকা সমর্থন দিবে, সেটা হোক, এটা যারা চায় না, সেই রাষ্ট্রগুলো, সেই জাতিগুলোর উচিত ইরানের পাশে দাঁড়ানো এবং এটা প্রতিরোধের জন্য প্রত্যক্ষভাবে অংশ নেওয়া, শুধু নিন্দা না। জাতিসংঘের উচিত, আজকে আমি শুরুতে আপনাদের সঙ্গে গল্প করছিলাম যে আমার এক বন্ধু একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েছে এরকম, যে জাতিসংঘ দেখলে এখন তার মনে হয় যে আমাদের বৃদ্ধ দাদি যে চলাচল ক্ষমতা হারিয়ে ফেলেছেন, ঘরের মধ্যে শুয়ে আছেন কিন্তু কান খাড়া আছে, বাইরে নাতি নাতনিদের ঝগড়া দেখে, মারামারি দেখে ঘর থেকেই বলছেন এই তোরা থাম, তোরা থাম। জাতিসংঘকে এরকম ওই বৃদ্ধ চলন ক্ষমতাহীন দাদির মতো তোরা থাম না বলে যথাযথ উদ্যোগ নিতে হবে। যুদ্ধ তো পৃথিবীর জন্য কোনো উপকার বয়ে আনে না। মাহবুব কামাল, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যুদ্ধে সামনের দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে বলে মনে করছেন? কাইম ভাই, এটা দেখেন, সরকারে কিন্তু আছে মাত্র 3 জন ছিল, এখন একজন নাই, 2 জন ছাত্র। আর লার্জ মানে যে কি বলে যে অশেন অফ হিউম্যানিটি, সেটা কিন্তু সরকারের বাইরে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে 5ই আগস্টের যে গ্লোরি, সেটা যেহেতু ফলো আপ নাই, উল্টো জিনিস হয়েছে, এই জন্য বলতে ইচ্ছা করে যে 5ই আগস্টে কোনো মহৎ উদ্দেশ্য ছিল না। 5ই আগস্টে ছিল হাসিনাকে সরানো। মহৎ উদ্দেশ্য, ওটাই সবচেয়ে মহৎ উদ্দেশ্য। আমি সরি আপনার কথার মধ্যে আমি বাধা দিচ্ছি। 16 বছরের একটা ফ্যাসিবাদকে পতন, সরানো, পালাতে বাধ্য করা, সেটাই সবচেয়ে মহৎ উদ্দেশ্য। এর থেকে মহৎ কোনো উদ্দেশ্য না। দ্বিতীয় কথা হলো আপনার একজন দুজন অপরাধ করলে আপনি 5ই আগস্টের বা জুলাই গণ অভ্যুত্থানের যে গ্লোরি, সে গ্লোরির ফলো আপ নেই। না, ফলো আপ আছে। এবং এই দেশ থেকে একটা ফ্যাসিবাদের পতন হয়েছে। এই দেশে খুনি, গুম করা, আয়নাঘরের প্রবর্তক, মানুষকে মানুষ বলে গণ্য না করা, ভোটের অধিকার না দেওয়া, তাদের পতনের থেকে গ্লোরি আর কি হতে পারে? সেখানে দু একজনের ভুল দিয়ে আপনি আগস্টকে ডিনায়াল করবেন, এটা হয় না। সরি, আমি এটা মানতে পারলাম না বলে আপনার মধ্যে কথা বললাম। আপনি উল্টা দিকে হাঁটছে। কিসের উল্টা দিকে? বাংলাদেশ 16 বছর উল্টা দিকে হেঁটেছে। 5 আগস্টে সেটাকে থামানো হয়েছে, এখন কিছু ত্রুটি আছে, সেগুলো সংস্কারের চেষ্টা হচ্ছে। আচ্ছা শুনুন, ইরানে আসি আমরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে? সেটা হচ্ছে যে এই আয়াতুল্লাহ খোমেনিকে হত্যার পরে আমি কিন্তু একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। সেটা হলো যে হত্যার পরে পুতিন বলছেন যে এই ধরনের একটা সম্ভাবনা নিয়েও আমি কোনো কথা বলতে চাই না। আবার শি জিনপিং বলতেছেন যে যুক্তরাষ্ট্র ছাড়াই পৃথিবী চলবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমেরিকা যদি রিয়েলি যুদ্ধে জড়ায়, তাহলে রাশিয়া এবং চীন এই যুদ্ধে জড়িয়ে যাবে। অর্থাৎ এটা একটা বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ, প্লাস একটা বড় ধরনের এটা বিশ্বযুদ্ধে তো টার্ন করতে পারে, নিউক্লিয়ার যুদ্ধে টার্ন করতে, খুব ভয়ঙ্কর ব্যাপার। এবং দেখেন, আমেরিকা যদি জড়ায় যায় তাহলে কি হবে? কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সবখানে কিন্তু আমেরিকার ঘাঁটি আছে। হ্যাঁ, এবং এই সবচেয়ে বড় যে মানে আশঙ্কাটা আমি করতেছি সেটা হচ্ছে যে মানে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ হয় যেখান থেকে, যে হরমুজ প্রণালী, সেইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সারা পৃথিবীতে জ্বালানি সংকট দেখা দেবে। এইটা দিয়ে কিন্তু পৃথিবীর 1/3 জ্বালানি বাইরে আসে। এবং জ্বালানি সংকট দেখা দিলে আপনার যারা জ্বালানি আমদানিকারক তাদের উচ্চ মূল্যস্ফীতি হবে এবং তাদের নানা রকম সংকট তৈরি হবে।
এবং আমাদের জন্য সংকটটা আরো বেশি, কারণ আমাদের মধ্যপ্রাচ্যে আমাদের যে জনশক্তি সেটা কিন্তু হিউজ লার্জ পরিমাণের জনশক্তি, ফলে এটা একটা খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। এইটা আমি ওই সায়ন্ত ভাইয়ের কথাটাকে আমি করি, সায়ন্ত ভাই তো বুড়ির উদাহরণ দিলেন, আমি জাতিসংঘকে বলি যে বৃষ্টি শেষে রংধনু, সারাদিন বৃষ্টিপাত হয়, এই জাতিসংঘকে ডিসমেন্টেল করে দেওয়া উচিত। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল জোরালো ভূমিকা পালন করা উচিত এটাকে ডিসমেন্টেল করে দিয়ে এটার অর্গানগুলো যেগুলো আছে। আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শেষ করতে হচ্ছে। দর্শকই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন। ধন্যবাদ সবাই।